হ্যালো এভরিওয়ান, আমি সৃজিতা আর বৈশালীদি। আমরা চলে এলাম বাংলার সাইকোলজিক্যাল পডকাস্ট কালকের থেকে বেটারের সিজন 2 এপিসোড 2 নিয়ে। সিজন 1-এ তোমরা জানো আমরা কথা বলেছি বাউন্ডারি সেটিং কি এবং সেইটা কিভাবে আমাদের জীবনে কাজে লাগে, কিভাবে বাউন্ডারি সেট করতে হয়, কারা বাউন্ডারি সেট করতে পারে না, এই সমস্ত নিয়ে। আর আজকের এপিসোডে আমরা আলোচনা করব বাউন্ডারি সেটিংটা আমাদের জীবনের বিভিন্ন সম্পর্কে, যেমন রোমান্টিক রিলেশনশিপে, আমাদের বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্কে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, বন্ধুত্বে কিভাবে বাউন্ডারি সেটিংটা দরকার হয় এবং কিভাবে বাউন্ডারি সেটিংটা আমরা করতে পারি, আর না করলে কি প্রবলেম হয় সেই নিয়ে। তো দিদি একটু বলো, রোমান্টিক রিলেশনশিপে বাউন্ডারি সেটিংটা কোথায় লাগে, বাউন্ডারি সেটিং এর অভাবে কি হতে পারে, সেইটা নিয়ে যদি তোমার কোনো এক্সাম্পল আমাদের সহজে বোঝানোর জন্য। হ্যাঁ, এক্সাম্পল তো অনেকই হয়। তো একটা বেশ পুরোনো মুভি আছে যেখানে শাহরুখ খান আর জুহি চাওলা ছিল। তো মুভিটার নাম হলো ডর। তো ডর মুভিটাতে অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং যে শাহরুখ খান যেই যার রোল করছে সে হলো একজন সাইকো ইনফ্যাচুয়েটেড অ্যাডমায়ারার। আর জুহি চাওলার নাম সেখানে হলো কিরণ। তো এই গানটা খুব ফেমাস, তু হে মেরি কিরণ। হ্যাঁ, তো ওটাতে আর কি ও এরভাবে দেখাচ্ছে যে ওকে ভীষণভাবে স্টক করে, ওর সব সমস্ত কিছু ফলো করে, সমস্ত প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা জিনিস যেন সে একদম পায়ে পায়ে হিসেব রাখে। সেটাতে আর কি মেয়েটা কিরণ যে সে এতটাই সাফোকেটেড ফিল করছে, সে এতটাই ভয় পেয়ে গেছে, সেইটাই অ্যাকচুয়ালি ডর। তার সেই ডর যেন ভেতর অব্দি তার সোল পারভেডিং ভয়, মানে এমন একটা সে ভয় পেয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি সে নর্মাল ভাবে অ্যাপ্রোচ করে তার সঙ্গে ফ্রেন্ডশিপ করতো বা কিছু, তাহলে হয়তো তার সেই ডারটা উদয় হতো না। কিন্তু এই মুভিতে ওইটাই ভালোভাবে ফোকাস করে দেখিয়েছে যে কিভাবে একজন মানে এরভাবে স্টপ করে বা এরকম অদ্ভুত ভাবে যদি কাউকে কোনো স্পেস না দেয় বা মানে তাতে একজন কতটা আনকমফোর্টেবল ফিল করতে পারে, কতটা ভয় পেয়ে যেতে পারে। এটা একটা এক্সাম্পল বাউন্ডারি সেটিং। আমার আরেকটা এরকম মনে পড়লো তুমি বললে বলে, মান্নাদের একটা গান আছে, ললিতা ওকে আর চলে যেতে বলে না। আচ্ছা। সেই গানটা এমনিতে আমরা তো বেশ, আমি জানি না, কিন্তু এমনিতে আমরা বেশ ভালো একটা রোমান্টিক মুডে শুনেছি, কিন্তু সেই গানটার লিরিক্স গুলো খেয়াল করে দেখা যাবে সেখানে একটা কিন্তু স্টকিং এর ব্যাপার আছে, আর একটা পজিটিভনেস এর ব্যাপার আছে সেখানে। তো ওয়ার্ডস গুলো যদি বলতে পারো কিছু তুমি। হ্যাঁ, সেখানে একটা লাইন আছে, অসময় সময় কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা। সেটা অবশ্যই একটা টিজিং মোডে হতে পারে, গানটার অন্য ইন্টারপ্রিটেশন হতেই পারে, কিন্তু যেটা বাউন্ডারি যেখানে ইনভেক্ট করছে সেই একটা ইন্টারপ্রিটেশন সেই অ্যাঙ্গেল থেকে হতে পারে, একদম একদম। যে ছেলেটা তার মেয়েটার বাউন্ডারি গুলো মানছে না, বা মেয়েটার বা আরেকটা লাইন আছে যে সবাই আমার দোষে, সে খুব সাধু থাকে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এমন ভাবে ব্যাপারটা হচ্ছে, ডায়নামিক্স ম্যানিপুলেশন। তৈরি হয়েছে, কিছুটা হয়তো ম্যানিপুলেশন, কিছুটা মেয়েটার বাউন্ডারিকে অস্বীকার করা, যেখানে মেয়েটার যে সোশ্যাল সেফটি বা মেয়েটার যে কমফোর্ট সেই ব্যাপারটাকে ছেলেটা খুব একটা পাত্তা দিচ্ছে না। টেকেন ফর গ্রান্টেড যেটাকে বলে। হ্যাঁ, এবার এটা নিয়ে অনেকে বলতেই পারে, কারণ এই সমস্ত সম্পর্কে আমরা তো ভার্ডিক্ট দিতে পারি না যে এইটা ঠিক এইটা ভুল হতে পারে, মানে রিলেশনশিপে পজিটিভনেসটা খুবই মানে অনেকে নর্মাল মনে করে। অনেক মেয়েরা আবার মানে বলে যে অ্যাডমায়ার যদি তার লাভার যদি একটু পজিটিভ হয় তাহলে তারা আবার লাইক করে। ফলে এই জিনিসটা অ্যাকচুয়ালি পুরোপুরি একান্তই পার্সোনাল, যে হ্যাঁ। তোমাকে নিজেকে বুঝতে হবে কোন জায়গায় তোমাকে সেই লিমিটটা টানতে হবে, ওয়্যার ইউ হ্যাভ টু ড্র দ্য লাইন। আর তোমার কোন জায়গাটাতে আনকমফোর্টেবল লাগছে, অ্যাকচুয়ালি বাউন্ডারির ব্যাপারটা এই ডিসকমফর্ট থেকেই আসছে। যেখানেই আমরা ডিসকমফর্ট ফিল করছি সেখানেই তার মানে আমাদের কোনো রাইট বা কিছুর ওপর দিয়ে কেউ চলে যাচ্ছে, ওভার রাইড করছে। তো তুমি একটু তাহলে বলো, আমাদের রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে জিজ্ঞেস করছি, আমাদের বাউন্ডারি সেটিংটা দরকার কখন হচ্ছে? ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি যেটা তোমাকে আগেও বলছিলাম যে আমাদের মেইন প্রবলেমটা শুরু হয় যখন আমরা একটু আনকমফোর্টেবল ফিল করি। তো সেটার থেকে আরো কিছু জিনিস জুড়ে আছে, যেমন আমরা যখন স্ট্রেসড ফিল করছি, একটু ওভারওয়েলম ফিল করছি, হ্যাঁ, ভেতর থেকে কোনো রকমের আমাদের একটা মনে হচ্ছে যেন অস্বস্তি হচ্ছে, হ্যাঁ, কিংবা রিপেন্ট করছি কিছু, হ্যাঁ, যেন এটা কেন হলো, এরকম কেন হলো, এরকম একটা ফিলিং, কোথাও কোনো রকমের অস্বস্তি যখন হচ্ছে,
মনে হচ্ছে যেন এই জিনিসটা আমি যেন ঠিকভাবে এক্সপ্রেস করে বলিনি বা কিছু এই ব্যাপারগুলো ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে পারছি না, সেই ক্ষেত্রেও হয়। তো আমি যখন ফ্রিডম ফিল করছি না, আমি যখন অ্যাট ইজ ফিল করছি না, আমার যখন মনে হচ্ছে যে আমি ঠিক আমার মতো করে আমি যেরকম চলবো, আমি সেটা সেরকম করছি না, আমি সাফোকেটেড ফিল করছি, তখনই আমাদের বাউন্ডারি সেটটা দরকার হয়। সেটা শুধু রোমান্টিক রিলেশনশিপে না, যে কোনো ক্ষেত্রে, এটা আমার মনে হয়। তাহলে এটা একটা খুব বাউন্ডারি সেটিংটা তাহলে একটা খুব গ্রে এরিয়া বলা যেতে পারে, কারণ আমাদের একটা রোমান্টিক রিলেশনশিপে ঢুকলে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাডজাস্টমেন্ট করতেই হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজও কিছুটা করতে হয়। কিন্তু কখন আমরা বাউন্ডারিটা সেট করব, কখন আমরা বুঝতে পারবো যে যেটা আমরা ফিল করছি সেটা সাফোকেশন, সেটা শুধুমাত্র একটা অ্যাডজাস্টমেন্টের একটা সাময়িক আনইজ নয়, সেইটা আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, এবং সেইটা নিয়ে আমাদেরকে কথোপকথনে আসতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। আরেকটা ব্যাপার হলো যে আমরা এই বাউন্ডারি সেট করলে পরে মানে দুজন পার্টনারই যখন রিলেশনশিপের ব্যাপার হচ্ছে, তখন দুজন পার্টনারই খুবই এম্পাওয়ার্ড ফিল করে, অনেকটা কমফোর্টেবল ফিল করে। আর অ্যাকচুয়ালি বাউন্ডারি সেট করলে যে কোনো রিলেশনশিপ খুবই হেলদি হয়। ফলে এই জিনিসগুলো মানে খুব ভালো ব্যাপার বাউন্ডারি সেটিং। আর একদম প্রথমের দিকে যদি জিনিসটা হয়, অনেক ভালোভাবে হয়। আর আমরা যখন বাউন্ডারি সেট করতে যাচ্ছি একটা নতুন রিলেশনশিপ বা কিছু যখন করছি, সেখানে অনেক রকম ব্যাপার থাকে। তো যেমন ফিজিক্যাল টাচ, এইটা, তারপরে আমাদের ইমোশনাল শেয়ারিং, এই ব্যাপারটা, এইগুলো সমস্ত আমরা যদি ঠিকভাবে ডিফাইন করে দিতে পারি, তখন আমাদের রিলেশনশিপ বা কমিউনিকেশন অনেক বেটার। আমাদের চেনা কিছু রিয়েল লাইফের ঘটনা নিয়ে আমরা আসতে পারি। যেরকম আমার একটা বন্ধুর কথা মনে পড়ছে, সেই বন্ধু যখন রিলেশনশিপে ছিল তখন কন্টিনিউয়াস তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে থাকতো। এরকম হয়েছে যে হয়তো ক্লাসে অ্যাটেন্ডেন্স চলছে তখনও সে ফোনে আছে। এবার এই কন্টিনিউয়াস টাচে থাকা, সেটা তাদের একটা, সেটা অবশ্যই প্রত্যেকটা রিলেশনশিপে ভ্যারি করে, মানে দুজন মানুষ সারাদিন কতক্ষণ কন্ট্যাক্টে থাকতে চাইবে, কতবার মেসেজ করবে, হ্যাঁ সেটা আমরা কিছুতেই ডিফাইন করতে পারি না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই রিলেশনশিপের স্পেস দেওয়ার জন্য কেউ যখন পার্সোনাল স্পেসটা পাচ্ছে না, কেউ যখন নর্মাল খাওয়ার সময় বা নর্মাল কিছু করার সময়, তখন যদি তার মনে হয় যে তাকে তার পার্টনারকে সময় দিয়ে যেতে হচ্ছে বা সে তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারছে না, সেটা একটা সমস্যার কথা। আবার এরকমও হতে পারে যে রিলেশনশিপটা এরকমও হতে পারে যে আজকালকার দিনে যেটা হয় যে এত রকম অপশন মানুষের মধ্যে এসে গেছে, বা এত রকম ডাইভার্সিটি আছে, এবং শুধু রিলেশনশিপ না, সিচুয়েশনশিপ এবং আরো এত রকম শিপ আছে চারপাশে। তো এরকমও আমি দেখেছি। এই সিচুয়েশনশিপটা একটুখানি তুমি যদি এক্সপ্লেন করে বলো। সিচুয়েশনশিপ মানে যেখানে একজন আরেকজনের উপর দুর্বল হয়েছে এবং সেকেন্ড জনও তাকে খুব একটা না করছে না, তাকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তারা রিলেশনশিপের যে বাউন্ডারিটা, যে সংজ্ঞাটা, যে তকমাটা তার আন্ডারে আসতে চাইছে। তারা একটা এক পা দিচ্ছে আরেক পা বার বার করে আছে, এরকম একটা ভাবে ওপেন রিলেশনশিপ টাইপের কি না। ওপেন রিলেশনশিপ অনেক ক্ষেত্রে হলে রিলেশনশিপে তারা আছে, কিন্তু তারা দুজনেই মনোগামী নয়, অর্থাৎ তারা দুজনেই যে একে অপরের প্রতি কমিটেড সেইটা নয়। তারা আরো অনেকজনের সঙ্গে দেখা করতে পারে, আরো অনেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, ওপেন টু এভরিওয়ান। আচ্ছা আচ্ছা। এবার সিচুয়েশনশিপ ছাড়াও আরেকটা খুব কথা আছে এখনকার দিনে, সেটা হচ্ছে নট জাস্ট ফ্রেন্ডস, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপের জাস্ট পরে আরেকটা একটা সিমিলার ওয়ার্ড আছে না, ফ্রেন্ডস উইথ বেনিফিট। হ্যাঁ, আরেকটা ওয়ার্ড আছে, সেটা কি ছিল, হ্যাঁ আরেকটা কথা আছে, ইটস কমপ্লিকেটেড। এবার এটা দ্যাটস রিয়েলি কমপ্লিকেটেড। ঠিক কোন কোন সিচুয়েশন হলে, ঠিক কোন কোন পারমুটেশন কম্বিনেশন হলে ইটস কমপ্লিকেটেড হয়ে যায়, বাকি সময় ইটস সিম্পলিকেটেড হয়, সেটা আমরা বলতে পারি না। একদম একদম। কিন্তু এর জন্য আর এইসবের জন্য এখনকার দিনে আমার মনে হয় রিলেশনশিপের বাউন্ডারিটা আরো বেশি করে দরকার হয়ে উঠেছে। যেরকম আমি কিছু ক্ষেত্রে দেখেছি যে রিলেশনশিপের কমিটমেন্ট ব্যাপারটা এতটা এখন কিছু কিছু ক্ষেত্রে, কয়েকজনের কাছে অন্তত, একটা ফিকে হয়ে এসেছে। যে আমার এক বন্ধুর ক্ষেত্রে হয়েছিল, তাকে জিজ্ঞেস করেছিল যে তোর কি বয়ফ্রেন্ড আছে? সে তখন বলেছিল যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি যেখানে থাকি আমার সেই দেশের বাড়িতে আছে।
তাই এইখানে আমি সিঙ্গেল। এবার এইখানে আমি সিঙ্গেল, শহরে এসেছি বলে এইখানে আমি সিঙ্গেল, সেইটা একটা প্রচন্ড কমপ্লিকেটেড ব্যাপার। এবং এইটা আমরা তো বলতে পারি না যে এক একজনের মানুষের একরকম নিড থাকে বা এক একজনের একরকম তারা ইন্টিমেসি চায় বা তারা সঙ্গ চায়, মানুষের কানেকশনটা এক এক রকম ভাবে চায়। বা অনেক ক্ষেত্রে হয় যে একজন মেয়ে যখন রিলেশনশিপে আছে তখন সে অন্য ছেলের সঙ্গে যখন কথা বলতে চায় তখন তার বয়ফ্রেন্ড তাকে বাধা দেয় যে এরকম করা যাবে না। কিন্তু আবার সেটা আমাদের মনে হয় যে এটা একটা লেভেলের পজিটিভনেস, এটা করা উচিত নয়, সেখানে বাউন্ডারি টানা উচিত। আবার দেখা যায় যে সেই মেয়েটাই হয়তো কোন কোন ইনফরমেশন বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে না। তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হলে সেই ঝগড়ার প্রত্যেকটা খবরাখবর যে তার অন্য মেল বেস্ট ফ্রেন্ড বলে আরেকটা তকমা আছে সেই তাদেরকে দেয়া যাবে না, সেই বাউন্ডারিটা মেয়েটা টানতে পারছে না। তাতে বা ছেলেরাও হতে পারে, তাদেরও অনেক রকম ফিমেল বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, তারা টানতে পারছে না। আর তার জন্য তাদের রিলেশনশিপে বা তাদের ওভারঅল একটা হেলথে, ওভারঅল একটা সোশ্যাল লাইফে প্রবলেম আসতে পারে। এই মেল বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা খুব ভালো বললো তুমি। এটা অনেক ক্ষেত্রেই দেখেছি আমি, যে মেল বেস্ট ফ্রেন্ড যেটা মানে অ্যাকচুয়ালি কি হয় যে একজন যখন রিলেশনশিপের মধ্যে আছে তাদের পার্সোনাল ব্যাপারগুলো কি সে তার মেল বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করছে, সেরকমই বলছো? হ্যাঁ, এবার একজন রিলেশনশিপে আছে বলেই যে তার সে অন্য আহ, অন্য জেন্ডারে কারোর সঙ্গে তার বন্ধুত্ব থাকতে পারবে না, সেটা একদমই নয়। ইভেন আমরা মাইথোলজিক্যালিও দেখেছি মহাভারতে যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ পর্বটা হচ্ছিল তখন কিন্তু তাকে হেল্প করতে একমাত্র কৃষ্ণ এগিয়ে এসেছিল। কৃষ্ণ তার ডাকে সাড়া দিয়েছিল যখন তার সামনে ধৃতরাষ্ট্র, ভীষ্ম থেকে শুরু করে সব রকম তাবর তাবর লোকজন বসেছিল, তারা কেউ তাকে হেল্প করতে এগিয়ে আসে। খুব ভালো এক্সাম্পল দিলে। তো কিছু ক্ষেত্রে আমাদের এরকম একজন দরকার হয় যে আমাদের ফরে থাকবে, যে আমাদের পার্সপেক্টিভটা বুঝতে পারবে আমাদেরকে একটা কারণ রিলেশনশিপে থাকলে অনেক সময় হয় যে দুজনের মধ্যে একটা গন্ডি টানা হয়ে যায়, তাতে তাদের অনেকটা ব্লাইন্ড স্পট চলে আসে। এবার অন্য কিছু তার পার্সপেক্টিভ থেকে যে যে রিলেশনের বাইরে আছে সে একটা পার্সপেক্টিভ আনতে পারে, এদের মধ্যে একটা সমস্যার সমাধান দিতে পারে বা কিছু একটা উপায় বলতে পারে। কিন্তু যখন আমরা পুরোপুরি ভাবে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, মানে ব্যাপারটা খুবই গ্রে এরিয়া, খুবই কমপ্লিকেটেড। ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই ক্ষেত্রে মানে যতটা ডিপেন্ড করা যায় বা একটু ডিসক্লোজ করা যায় সেটা আলাদা ব্যাপার, বা আমি কারোর কাছ থেকে হয়তো থার্ড ম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জানতে চাইছি যে আমি বায়াসড কিনা বা আমি ভুল করছি কিনা, নিজেকে জাজ করতে পারছি না বলে, সেক্ষেত্রে আমি কাউকে কনসাল্ট করলাম যে হলো মানে বেস্ট ফ্রেন্ড বা যা কিছু। কিন্তু বাউন্ডারি সেটিং এর দিক থেকে যদি আমি দেখি, সেখানে আমি কি করে বুঝবো where to stop or where to draw the line? এই ব্যাপারটা নিয়ে মানে ওনাকে কতটা ভেবেছে আমি জানি না। তোমার কি কোনো আইডিয়া আছে? এক্ষেত্রে একটা হতে পারে যে আমরা ইন্টিমেট ডিটেলস গুলো কাউকে দেবো না, বা আমাদের ঝগড়া হলে তার প্রত্যেকটা ডিটেলস বা প্রত্যেকটা ধারা বিবরণী আমরা পৌঁছে দেবো না। কিন্তু আমরা ওভারঅল কিছু করতে পারি, আমরা ওভারঅল একটা ইমোশনাল সাপোর্টের জন্য যেতে পারি। ধরো যে একজন রিলেশনশিপে আছে, এবার তখন তার একটা রেজাল্ট খুব খারাপ হয়েছে, তার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তার পার্টনার সেই মুহূর্তে কোনো কারণে বিজি আছে, হয়তো তার কোনো পরীক্ষার প্রিপারেশন চলছে বা সে কোনো কারণে বিজি আছে। এবার প্রথমজন তার যে রেজাল্ট খারাপের জন্য বা হয়তো বাড়িতে বকা খেয়েছে বা কোনো কারণে তার একটা ইমোশনাল সাপোর্ট প্রয়োজন, সেইটা হয়তো সেই মুহূর্তে তার পার্টনার প্রোভাইড করতে পারছে না। সেই মুহূর্তে সে যদি অন্য কারোর কাছে, তো হয়তো তার কোনো সেম জেন্ডারের বন্ধু বা অন্য যে কোনো কারোর কাছে যদি সেই সাপোর্টটা কিছুটা পায়, ওপেন আপ করে, তাহলে সেটা হেলদি। কিন্তু যখন তার পার্টনারের যে জায়গাটা সেইটাকে যদি অন্য কাউকে দিয়ে দেয়, বা তার পার্টনার কেন তাকে টাইম দিতে পারেনি সেটা নিয়ে সে নিজে না বসে সেইটা নিয়ে সে বাকিদেরকে বলতে যায়, সেই জিনিসটা আনহেলদি হয়ে যায়। ঠিকই বলেছো। তো এই ক্ষেত্রে আমাদের এটাই বুঝতে হবে যে আমাদের যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে আমরা তাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে পারি, জাস্ট টু গেট দেয়ার পয়েন্ট অফ ভিউ। ইন কেস উই কান্ট জাজ আওয়ারসেলভস, হ্যাঁ তারা মানে আমি নিজে বায়াসড হয়ে যাচ্ছি কিনা সেটা বোঝার জন্য আমি কারোর সাথে কনসাল্ট করতে পারি যাকে আমার মনে হয় যে তাকে ট্রাস্ট করা যায়। কিন্তু এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা রিলেশনশিপ, সেখানে আমি অন্যজন যে আছে তারও ব্যাপারটা আমাকে রেসপেক্ট করতে হবে। তাই আমি নিজে যা ফিল করছি বা নিজের আমার যা মানে জাস্টিফিকেশন সেগুলো দিয়েই আমি তাকে জাজ করে আমি বলবো না এবং বায়াসড হয়ে কিছু বলবো না।
এবং এমন কিছু শেয়ার করবো না ডিটেল যেটাতে সে দুঃখ পেতে পারে পরে, বা আমি পরে রিপেন্ট করতে পারি। তো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে আমরা ডিসকাসও করতে পারি এবং বাউন্ডারি সেটিংও আমাদের মানে ঠিক মতো থাকবে। আর এক্ষেত্রে সব থেকে যেটা তোমাদের কনফিউজিং লাগতে পারে, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের রিয়েলিটি আলাদা। এটা আমরা সাইকোলজিতে এসে আরো বেশি করে জানতে পেরেছি যে আমি যেভাবে দেখবো, আমার কাছে অ্যাফেকশনের যে মানে, আমরা যেভাবে আরেকজনের কাছ থেকে আমি অ্যাটেনশন চাই, তুমি সেইভাবে চাইবে না। একদম। তো এটা আমাদের মনে রাখতে হবে যে আমি যে তুমি যার থেকে অ্যাফেকশন চাইছো, তার কাছে অ্যাফেকশনের একরকম মানে হতে পারে। সে হয়তো কোনো কথা বলতে হয়তো সে অতটা কমফোর্টেবল নয়, সে হয়তো তোমার হয়ে কোনো একটা কাজ করে দিয়ে দিতে হয়তো বেশি কমফোর্টেবল। তাই একজনের রিয়েলিটি যেটা, সেটা তুমি অন্য একজনের পার্সপেক্টিভে এনে তোমার বন্ধুর কাছে এনে সেটাকে নিয়ে জাজ করতে পারো না, সবসময় পারো না। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা কোনো নার্সিসিস্টিক পার্টনারের বা খুব ম্যানিপুলেটিভ কোনো পার্টনারের সঙ্গে থাকি আমাদের অজান্তে, তখন কি হয়, তারা আমাদের রিয়েলিটিকে আমাদেরকে কোশ্চেন করতে শুরু করে। তাতে আমাদের মনে হয় একটা সময় পর যে আমাদের যে রিয়েলিটি, আমরা যেটা ভাবছি সেটা কি সত্যিই না ভুল, হয়তো আমিই কোনো ভুল করেছি। এইরকম করে তারা হয়তো একটা ভিকটিম মাইন্ডসেটে পড়ে যায়। সেই সময় বরং যদি কোনো পার্সপেক্টিভ পাওয়া যায় বন্ধুদের সঙ্গে, তাহলে বোঝা যায় যে কে ঠিক কে ভুল। এবার এটা আমি বলতে পারি যে তুমি যখন রিলেশনশিপে আছো, তখন তোমার ডায়নামিক্সটা তুমি সব থেকে বেশি বুঝতে পারবে। কিন্তু তোমার যখন মনে হবে যে তুমি হয়তো অতটা এম্পাওয়ার্ড ফিল করছো না, তুমি হয়তো নিজেকে ছোট করছো, বা তুমি হয়তো নিজের অনেক কটা দিক কেটে ছেটে তবে হয়তো একটা বক্সে ফিট হচ্ছো, এইরকম যখন একটা মনে হবে যে তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে অনেক বেশি, তখন হয়তো তোমার কিছু কিছু তথ্য কারোর সঙ্গে শেয়ার করা উচিত। এবং রিলেশনশিপ যতই হেলদি হোক না কেন, বন্ধুদের ছেড়ে দিয়ে পুরোপুরি ইমোশনাল সাপোর্টের জন্য পার্টনারের উপর কখনোই নির্ভর করা উচিত না। একদম, এটা খুব খুব এসেনশিয়াল পয়েন্ট বলেছো তুমি, যে অনেকেই এটা করে থাকে, যে যেই কোনো রোমান্টিক রিলেশনশিপের মধ্যে চলে যায়, তখন তারা যেন সবকিছু ভুলে গিয়ে সেই ওয়ার্ল্ডের মধ্যে একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি করে ফেলে, এবং চারিদিকে যেন একটা দেয়াল হয়ে যায়, যে সেখানে কোনো বন্ধুরা বা আর কেউ ঢুকতে পারে না। সেটা আমার মনে হয় একটু আর্টিফিশিয়াল, কেন আমরা তো সবাইকে নিয়েই চলছি, ফলে এই সোসাইটিতে আছি, এক্সিস্ট করছি। তো আমাদেরকে কিন্তু সবকিছুর সাথে সবাইকার সাথে ঠিক মতো খাপ খাইয়ে চলতে হয়। এক্ষেত্রে আমার একটা উদাহরণ মনে পড়লো, ডিয়ার জিন্দেগি মুভিটা দেখেছো? হ্যাঁ, শাহরুখ খান আলিয়া ভাটের। হ্যাঁ, হ্যাঁ, সেইখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা ছিল, সেখানে আলিয়া ভাট একটা জাহাজের ডেকে সম্ভবত লঞ্চ হতে পারে, সেখানে শাহরুখ খানকে কোশ্চেন করছে যে পারফেক্ট রিলেশনশিপ কি জিনিস। এবার শাহরুখ খান উত্তর দিয়েছিল, তার ক্যারেক্টারটার নাম কি ছিল, জাহাঙ্গীর খান নাকি একটা ছিল, বেশ যাই হোক। শাহরুখ খান উত্তর দিয়েছিল যে পারফেক্ট রিলেশনশিপ বহু রকমের হতে পারে। কারোর সঙ্গে পারফেক্ট কফি রিলেশনশিপ হতে পারে, তার সঙ্গে কফিতে আমরা একসঙ্গে অনেক, যাকে বলে কথার তুফান তোলা, সেরকম হতে পারে। কারোর সঙ্গে পারফেক্ট মুভি ডেট রিলেশনশিপ হতে পারে, আমার সঙ্গে আমার পারফেক্ট পডকাস্ট হোস্ট রিলেশনশিপ হতে পারে। একদম, একদম। এরকম বহু রকম হতে পারে। এবং তার মধ্যে হয়তো আমাদের এরকম কয়েকজন আছে, আমার এক কাজিন আছে যাকে আমি রাত 2-3টের সময়ও ফোন করে করে জ্বালিয়েছি, সেটা একটা বিশেষ রিলেশনশিপ। বা কাউকে হয়তো কিছু একটা হলো, আমরা তাকে একটা করে লিঙ্ক একটা করে মিম পাঠাচ্ছি, লিখে একটা করে চ্যাট করছি, সে যখন দেখছে দেখছে, এরকম তার সঙ্গে হয়তো আমাদের 2-3 বছরে একবার দেখা হচ্ছে মুখোমুখি, কিন্তু এই যে লেখা হচ্ছে সেটাও একটা ইমোশনাল সাপোর্ট, সেটাও একটা রিলেশনশিপ। মানে এক একজনের সাথে এক এক রকম ভাবে আমরা ইন্টারাক্ট করি। হ্যাঁ, এবার রোমান্টিক রিলেশনশিপটা সেগুলোর মধ্যে একটা। তাই তারপরে বলে না যে একটা সেভিংস এর ক্ষেত্রে একটা কথা আছে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যে একটা বাস্কেটে সবকটা এগ রাখতে নেই। ডো নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ একটা ঝুড়ির মধ্যে তুমি যদি সবকটা ডিম রেখে দাও, যদি ঝুড়িটা হাত থেকে পড়ে যায়, সবকটা ডিম ফেটে যাবে। তাই তোমার সমস্ত ইমোশনাল সাপোর্ট, সমস্ত রকম সাপোর্ট যে আমাদের, কারণ আমাদের মানুষের প্রত্যেকে অন্য বহুজন মানুষের সঙ্গে একটা করে কানেকশন দরকার হয়। তাই আমরা যখন বাকি সমস্ত পৃথিবীকে ছেড়ে দিয়ে একজনের উপর পুরো সাপোর্টটা চাই, তখন কি হয়, তাতে আমাদের একটা ডিসব্যালেন্স তৈরি হয়, তাতে আমাদের আরো বেশি একটা আনহেলদি রিলেশনশিপে যাওয়ার, বা আমাদের ওয়েলবিংটা কম্প্রোমাইজ হওয়ার, আমাদের ভালো থাকাটা আরেকটু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ঠিক বলেছো, এটা খুব মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বললে।
তো এই ক্ষেত্রে আমার আরেকটা মনে পড়ছে যে এই পপ কালচারে বা আমাদের এখনকার দিনে একটা কথা আছে, দা ওয়ান বলে একটা ব্যাপার আছে, বা সোলমেট, যে একজন মানুষ তার সঙ্গে আমাদের সমস্ত কিছু ম্যাচ করে যাচ্ছে, যেন একটা পুরোনো একটা পাজেল পিস, সেই দুটো একসঙ্গে আসছে, পুরো একদম পুরো তালা চাবির মতো একটা ব্যাপার, একদম সিন্ডারেলার জুতো ঠিক সারা গ্রামে ওই একজনেরই একটাই পা ছিল, সেই পায়ে সিন্ডারেলা সেইখানে জুতো পুরো আটকে গেছে, ব্যাস একদম বোঝা গেল যে ওদের মতো কম্পেটিবিলিটি পৃথিবীতে আর কারণ নেই। এইরকম যে ব্যাপারগুলো কনসেপ্টটা আছে যে একজনকে পেতে হবে, সেই একজন পুরো পারফেক্ট হবে, সেই একজন হয়তো আমাদের, আমরা একটুখানি গলাটা খাকারি দিলেই বুঝতে পারবে যে আমরা চা চাইছি না পাখাটা অফ করতে বলছি, সে এটা একমাত্র ফ্যান্টাসিতেই হবে, রিয়েল ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আমি একটা কনসেপ্ট পড়েছিলাম যে আমরা ফাইন্ডিং দ্য ওয়ান, অর্থাৎ একজন বিশেষ একজনকে খুঁজে পাওয়া, তাকে নিয়ে আমরা টোটাল ফ্যান্টাসি করি, আমাদের টোটাল যে রমকম যে জনরাটা, যে রোমান্টিক কমেডির আমাদের মুভি বলো বা গল্প বলো, যে সবকটা যে টোটাল মিডিয়াটা তৈরি হয়েছে সেটা ওই একটাই জিনিসের উপর ভিত্তি করে, যে মারাত্মক অনেক দুনিয়ায় ঝড় ঘটে যাবে, কিন্তু এমন একজন আসবে যে তাকে দেখে দেখে সমস্ত সলভ হয়ে যাবে। কিন্তু সেরকম আসলে কিছু হয় না, না সেটা বলতে পারি না আমরা। কিন্তু আসলে রিয়েলিটিটা যেটা দেখা যায় যে ফাইন্ডিং দ্য ওয়ানের থেকে বিকামিং দ্য ওয়ানটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ যখন পার্টনার আসে, তারপরে তার সঙ্গে আমার মতবিরোধগুলো, মত পার্থক্যগুলো আমরা কিভাবে নেভিগেট করছি, আমাদের লাইফস্টাইলটা বা আমাদের বিভিন্ন ভ্যালুস গুলো যখন ক্ল্যাশ করছে, আমাদের আমি যেটা চাইছি আরেকজন যেটা চাইছে সেগুলো যখন ম্যাচ করছে না, তখন আমরা কিভাবে নেভিগেট করছি, কিভাবে আমরা কথা বলছি, কিভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করছি, কি করে আমরা আরেকটু বেটার হিউম্যান হয়ে উঠছি। কারণ আমাদের এই ক্ষেত্রে হয়, রিলেশনশিপের ক্ষেত্রে একটা ব্যাপার আসে, সে বন্ধুত্বের ক্ষেত্রেও হতে পারে বা যে কোনো সম্পর্কে হতে পারে। আমার যেটা নেগেটিভ পয়েন্ট, আমি যেটা নিজে দেখতে পাচ্ছি না, যেটা আমার হয়তো একটা ফ্ল, কোনো একটা ব্লাইন্ড স্পট, সেটা সামনের জন এসে হয়তো দেখিয়ে দেয়। হয়তো সামনের জন এমন একটা কিছু কথা বললো বা কাজ করলো তাতে আমি খুব রেগে যাচ্ছি, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে আমি অতটা রেগে যাওয়ার কথা নয় আমার। তাই সেই রকম কিছু কিছু ব্যাপার আমরা এই রিলেশনশিপে এলে বুঝতে পারি বা বন্ধুত্ব স্থাপন করলে বুঝতে পারি। কিন্তু আমরা এরকম বলতে পারি না যে এইরকম হচ্ছে বলেই তাহলে আমাদের সেই মানুষটি হয়তো ডি ওয়ান নয়, সেটা আমরা বলতে পারি না। বাহ, এটা খুব সুন্দর বললে তুমি। কেননা অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরকে চেঞ্জ করার ইচ্ছেটা এবং চেষ্টাটা এবং অন্যের চোখ থেকে নিজেকে দেখাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা অনেকেই বোঝে না বা ট্রাই করে না। কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করলে পরে আমরা অনেক, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অনেক বেশি গ্রোথ হয়, পার্সোনাল গ্রোথ অনেক বেশি হয়। আজকে আমরা একটু বেশি আলোচনা করতে পারবো না, আজকে আমাদের স্কোপটা অনেকটা বেশি যেহেতু। তোমরা যদি পরে চাও এর কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি তোমরা আলোচনা শুনতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করবো পরে এই নিয়ে ডিটেলসে কোনো এপিসোড করার। এই যে তুমি এতটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বললে। এছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যেমন আমাদের রিলেশনশিপের মধ্যে বাউন্ডারি সেটিং ঠিক মতো করলে আমাদের এক্সপেকটেশনও সেটাও আমরা বুঝতে পারি, কতটা এক্সপেক্ট করব, হাউ মাচ টু এক্সপেক্ট, ওয়েন টু এক্সপেক্ট, আর আমাদের এই মানে লিমিটগুলো ঠিক মতো সেট করা যায়। এই যে বাই ডিফাইনিং লিমিটস উই ডু দিস। তো সেইটা কিরম ভাবে কোন কোন ক্ষেত্রে করব সেটাও একটা মেইন ব্যাপার। যেমন আমরা আমরা নিজেদের পাসওয়ার্ড শেয়ার করাটা, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা নিজেদের পাসওয়ার্ড শেয়ার করছে বা কিছু, অনেক সময় তাদের ফোনের মধ্যে দেখছে, পার্সোনাল ইনফরমেশন দেখছে, অনেক সময় সেগুলো করতে গিয়ে অনেক সময় ব্যাংকের পাসওয়ার্ড বা এগুলোও আছে। মানে আমরা কোন পাসওয়ার্ড গুলো শেয়ার করবো, আদৌ করবো কিনা, সেগুলো কিন্তু আমাদেরকে নিজেদের ডিসাইড করতে হবে যে সেটা এবং করা উচিত। পাসওয়ার্ড শেয়ার করলেই যে সবসময় রিলেশনশিপ আনহেলদি সেটা নয়। আমার এক বন্ধুর ক্ষেত্রে দেখেছি যে তারা পাসওয়ার্ড শেয়ার করেছে সবই, কিন্তু একজনের অ্যাকাউন্টে একজনের ফোনে আরেকজনের গুগল অ্যাকাউন্ট পর্যন্ত খোলা আছে, কিন্তু তাদের মধ্যে খুবই হেলদি একটা রিলেশনশিপ। তাই পুরোটাই প্রত্যেকটা রিলেশনশিপ প্রত্যেকটা ডাইনামিক্সের উপর নির্ভর করে, এবং সেটা নিজেদেরকেই অনেকটা বুঝতে হয়। একদম। আরেকটা জিনিস যেমন আমরা দেখেছি অনেক রিলেশনশিপের মধ্যে যে তারা প্রচুর এক্সপেন্সিভ গিফট দেয়। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে যত এক্সপেন্সিভ গিফট দেবে ততই যেন সে ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়ালি তো ভালোবাসা
আমার অন্তত পার্সোনালি মনে হয় যে ভালোবাসা তো সবসময় পয়সার প্রাইস ট্যাগ দিয়ে সেটা দেখা যায় না, সেটা বোঝা যায় না। হ্যাঁ, সেটা ভেতরের ব্যাপার, সেটা ইমোশনস এর ব্যাপার, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাউন্ডারি সেটিংটা আমাদের অনেক জায়গায় দরকার, বিশেষ করে আমরা যদি ডিপেন্ডেন্ট হই কারোর উপর। হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টসরা বা তারা হয়তো নিজেরা আর্নও করছে না, তো সেক্ষেত্রে তাদেরকে বাবা মার কাছ থেকে তো সেই টাকাটা নিতে হচ্ছে। তো সেখানে আমাদের বুঝতে হবে, ডিসাইড করতে হবে যে আমি কতটা ঠিক স্পেন্ড করতে রাজি আছি বা আমার করা উচিত। সেই জিনিসটা ডিসাইড করেই তারপরে সেই খরচটা করা উচিত। তো এটা আমি মানে স্টুডেন্টসদেরকে বলবো যে এই জিনিসটা ডেফিনেটলি তারা যেন খেয়াল করে, যে যাতে সেই চাপটা, আমি নিজে যখন আর্ন করছি তখনও একটা ব্যাপার আছে, কিন্তু তাও সেটা কিছুটা পার্সোনাল। কিন্তু যেখানে আমি আমার বাবা মার কাছ থেকে চাইছি, তখন সেখানে তো মানে এই জিনিসটা কিছুটা তাদের প্রতিও, তাদের কথাটাও ভাবতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক বললে। এই প্রসঙ্গে আমার আরেকটা মনে পড়লো যে এক্সপেন্সিভ গিফটের সঙ্গে আরেকটা আছে গ্র্যান্ড জেস্টার। অর্থাৎ বিশেষ করে প্রপোজালের সময় বা এরকম কিছু কিছু ক্ষেত্রে একটা, যেটা বলিউডি টিপিক্যাল ব্যাপারটা হয় যে গোটা একদম সমস্ত ফ্ল্যাশ মব যাকে বলে, সমস্ত রাস্তায় লোকজন জড়ো হয়ে গেল, মারাত্মক কিছু একটা হলো, হাতি ঘোড়া আকাশ থেকে পড়ে বসে পড়লো হাঁটু গেড়ে। সেটা কয়েকজনের ক্ষেত্রে ভালো লাগতে পারে অবশ্যই, কিন্তু কয়েকজনের ক্ষেত্রে সেটা আনকমফোর্টেবল লাগতে পারে। মেরি পিয়ারি বিন্দু বলে একটা মুভি হয়েছিল আয়ুষ্মান খুরানা আর পরেন্দ্র চোপড়ার। সেইখানে মেয়েটার নামটা ছিল বিন্দু, আর ছেলেটার ক্যারেক্টারটার নামটা ছিল বুবলা, অভিমন্যু। এবার সেইখানে ব্যাপারটা হয়েছিল যে অভিমন্যু আর বিন্দুর চাইল্ডহুড ফ্রেন্ড ছিল এবং বড়বেলায় তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়। কিন্তু বিন্দুর, তার একটা চাইল্ডহুড ট্রমা ছিল রিলেশনশিপ নিয়ে, তার বাড়ির বিভিন্ন কারণের জন্য। কিন্তু যখন তারা রিলেশনশিপে আসে, তারা নিজেদেরকে কেরিয়ারেই ফোকাস করে, সেইখানেই উন্নতি করে। কিন্তু সেই সময় অভিমন্যু বিন্দুর সঙ্গে কনসাল্ট না করে, বিন্দুকে কোনোভাবে কিছু আন্দাজ না দিয়েই বিন্দুর বাবা এবং অভিমন্যু নিজের মা বাবা সবাইকে ডেকে এনে সবার সামনে একটা প্রপোজাল করে বসে, এবং তাতে অভিমন্যুর মা তার একদম যে হয়তো তার শাশুড়ি কি দিদি শাশুড়ির একখানা হার এনে বিন্দুর গলায় পরিয়ে দেয়। তাতে আলটিমেটলি হয় বিন্দু এত বড় রেসপন্সিবিলিটি, এত একটা রোল যে শিফট হচ্ছে, সেই তার জন্য একদমই প্রস্তুত ছিল না। অভিমন্যু বিন্দুর সঙ্গে আগে কোনো কথা না বলে হঠাৎ করে যেহেতু এটা করলো, তাই বিন্দুর একটা সাফোকেশন ফিল হয় এবং আলটিমেটলি সে রিলেশন থেকে তখন বেরিয়ে আসে। আচ্ছা, ভালো এক্সাম্পল দিলে বেশ। তো এইটা একটা উদাহরণ হওয়া যেতে পারে যে আমরা একজন ভাবছি, এটাও আবার সেই নিজস্ব রিয়েলিটির প্রশ্ন এসে যাচ্ছে, আরেকজনের উপর চাপিয়ে দেওয়া। বেসিক্যালি এইটাই হলো মেইন, যে বাউন্ডারি সেটিং এর সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা নিজেদের চিন্তা ভাবনাটা আরেকজনের উপর চাপাচ্ছি কিনা। যে যেমন ভাবে আমিও চাইবো না যে আরেকজন আমার উপরে কোনো রকমের প্রেশারাইজ করে বা কোনো রকমের মানসিক চাপ বা কোনো রকমের ইউজ করছে বা কোনোভাবে আমাদেরকে ম্যানিপুলেট করছে, সেটা আমরা চাই না। ঠিক সেভাবে আমরাও যদি অজান্তে করে ফেলি কারোর উপর, আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটার জন্য। এই ক্ষেত্রে আরেকটা বাউন্ডারির ব্যাপার আছে। আমরা কাউকে যদি কোনো ছবি পাঠাই, কতটা বিশ্বাস করে আমরা ছবি পাঠাতে পারবো এবং কি কি ছবি পাঠাতে পারবো, সেটা এখনকার দিনে একটা খুব বড় প্রশ্ন। এবং আরো একটা আমাদের বাউন্ডারি হচ্ছে, সেটা অনেকেই ইউজ করে ডেটিং অ্যাপে। সেইখানে যেটা ডেটিং অ্যাপটার অ্যালগোরিদম গুলোই এমন ভাবে তৈরি করা, টোটাল ডিজাইনটাই এমন ভাবে করা, যাতে একজন ম্যাক্সিমাম সময় ডেটিং অ্যাপে গিয়ে বসতে পারে বা সেখানে সেটা ইউজ করে। তাই সেখানে আমাদের মানুষদের পুরোপুরি একটা পণ্য হিসেবে তৈরি করা হচ্ছে, যে যেরকম আমরা আমাজনে হয়তো এই প্রোডাক্ট ভালো লাগছে না, এই প্রোডাক্ট কিনবো, এরকম একটা আমরা করি, সেই ডেটিং অ্যাপেও আমরা কিন্তু সেরকম করে মানুষকে এরকম একটা উইন্ডো শপিং এর মতো করে দেখি। এবং তাতে আমাদের কাছে হয়তো দিনে 200খানা চয়েস আছে, তার মধ্যে আমরা হয়তো 198টা এমনি রিজেক্ট করে দিলাম। এবার সেটা আমাদের করতে অতটা ভালো লাগে না, কিন্তু যখন যে রিজেক্টেড হচ্ছে, যখন আমরাই রিজেক্টেড হচ্ছি, তখন আমাদের উপর একটা সাইকোলজিক্যাল চাপ কিছুটা হলেও পড়ে, যে আমরা ইনডাইরেক্টলি একটা দিনে হয়তো 50 জনের কাছে রিজেক্টেড হয়েছি। সেটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, সেটা হয়তো যখন বেশি দিন ধরে চলে, বা সেখানে হয়তো কেউ হয়তো ভুল কিছু কথা বললো, বা কেউ হয়তো লাস্ট মুহূর্তে কিছু না করলো, বা খুব বাজে বিহেভ করলো, সেগুলো কিন্তু আমাদের একটা চাপ পড়ে, একদম মনের মধ্যে একটা ইমপ্রেশন হয়ে যায়, অনেক দিনের জন্যই সেটা থাকে। ফলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারাই ভালো। আচ্ছা, রিলেশনশিপ নিয়ে আমরা অনেক কিছু বললাম।
এরপরে আমরা চলে আসছি আমাদের বন্ধুত্বের সম্পর্কে। আর বন্ধুত্বের সম্পর্কে বাউন্ডারি সেটিং বলতে আমার প্রথমে একটা কথা মনে পড়লো, টেনিদা। টেনিদার নাম কে কে শুনেছো? আশা করি সবাই শুনেছো। হ্যাঁ, আমিও শুনেছি। টেনিদায় প্যারালামকে আমরা দেখেছি যে প্যারালাম চিরকাল টেনিদার কাছে কিছুটা বুলিড হয়েছে। প্যারালাম পেটে রুগী, প্যারালাম একটু খুব একটা ফিজিক্যালি ফিট নয়, অ্যাক্টিভ নয়, তার জন্য টেনিদা তাকে যেভাবে বলেছে সেটা আমরা পড়ে হেসেছি, অবশ্যই হাসার মতো করেই লেখা। কিন্তু রিয়েলিটিতে প্যারালামের মতো পজিশনে যারা আছি আমরা, তাদের অতটা ভালো লাগে না। একজন যখন আমাদেরকে কিছুটা মজার ছলে হলেও যখন বলছে, হয়তো আমাদের কতটা খাচ্ছি সেই নিয়ে খোঁটা দিচ্ছে, বা কেউ হয়তো আমরা হয়তো কখন আমাদের হয়তো কোনো ডেইলি লাইফস্টাইল বা কোনো একটা হ্যাবিট, ইভেন আমাদের অ্যাম্বিশন, এরকম একটা ছোটখাটো জিনিসগুলো নিয়ে কেউ যখন খোঁটা দিতে থাকে, একটা সময় পর্যন্ত মজা হিসেবে আমরা নিতে পারি, কিন্তু একটা সময় পরে সেটা নেওয়া যায় না। তখন সেই জায়গাটায় আমাদের একটা লিমিট রাখতে হয়। একদম। আমরা বন্ধুর কাছে এক্সপেক্ট করি যে সে আমাদের আনকন্ডিশনালি দেখবে, সে হয়তো আমাদের জাজ করবে না, আমাদের ছোটখাটো ব্যাপার নিয়ে আমাদের হয়তো পুরোপুরি একটা কোনো তকমা দিয়ে দেবে না। এবার বুলিং একটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট হতে পারে, সেখানে তার যে ইন্টেন্সিটি, তার যে যে ক্রুয়েলটি, অর্থাৎ যে কর্কশ ব্যাপারটা, তার যে আঘাতটা, সেটা সম্পূর্ণ অন্য মাত্রায় যেতে পারে, সেটা আমরা বলছি। কিন্তু নর্মাল বন্ধুদের ক্ষেত্রেও কিছুটা টিজ করা বা কিছুটা একটুখানি চলতে পারে, ইয়ার্কি ঠাট্টা যাকে বলে চলতে পারে। কিন্তু কখন সেটা একজনের মানে লাগছে, কখন সেটা একজনকে আঘাত করা হয়ে যাচ্ছে, সেটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে ক্যাথেসাইজিং বলে যে জিনিসটা হয়, যেখানে অনেক সময় বন্ধুরা হয়তো কেউ কাউকে ফোন করেছে, ফোন করে তার ব্যাপারে নিজের সমস্ত প্রবলেম নিয়ে বলেই যাচ্ছে, এবং অন্য সাইডে যে শুনছে তার যে সেই সময়টা আছে কিনা, বা তার সেই মানসিক সিচুয়েশনটা আছে কিনা শোনার জন্য, বা তার ব্যাপারে কিছু জিজ্ঞেসই না করে সে বলেই যাচ্ছে, এই জিনিসটা হলে পরে তখন কি করে মানুষ, তখন কি করা উচিত? হ্যাঁ, এক্ষেত্রে আমাদের একটা, সত্যি বলতে আমাদের সবাইকে একটা অভ্যাস তৈরি করতে হবে যে কাউকে যখন আমরা আমাদের যখন দরকারের জন্য কাউকে ফোন করি, বা তার কাছে যখন আমরা ভেন্ট করতে চাই, তাকে আমাদের জিজ্ঞেস করা যে তার সময় আছে কিনা বা তার সেই স্পেসটা আছে কিনা। এবার সে যদি না বলে, আমাদের সেটা পিছিয়ে আসতে হবে। আর যদি এটা, আমি যদি রিসিভিং এন্ডে থাকি, অর্থাৎ আমাকে যদি কোনো বন্ধু ফোন করে, আমি হয়তো নিজে ব্যস্ত আছি বা আমার হয়তো নিজের মন খারাপ, আরেকজন যদি আমাকে ফোন করে তার সমস্যা নিয়ে কথা বলতে শুরু করে দেয়, তখন আমাদের অতটা ভাল লাগবে না। তখনও আমরা যেটা করি, অনেক সময় আমরা ভদ্রতার জন্য, আমরা যাকে বলে ভদ্রতার খাতিরে, আমরা একটু শুনে নিই বা কোনোভাবে কাটানোর চেষ্টা করি। সেটাকে আমাদের পরিষ্কারভাবে বলতে হবে যে এই মুহূর্তে আমি বিজি আছি, বা আমি আজকে সময় দিতে পারবো না, আমি একদিন পর ফোন করছি বা রাতে ফোন করছি, বা আমাকে যদি হোয়াটসঅ্যাপে কিছু প্রবলেমটা জানানো হয়, আমি একটু পরে আমার সময় মতো সেটা রিপ্লাই করতে পারি। মানে তার সেই ব্যান্ডউইথটা আছে কিনা। একদম। তাহলে আমরা যখন অন্যের সাথে ইন্টারাক্ট করছি, তখন আমাদের মানে অন্যদের ভ্যালু, উই হ্যাভ টু রেসপেক্ট দেয়ার ভ্যালিউজ। তো সেটা করলেই আমরা বুঝবো যে আমাদের মধ্যে একটা মানে বন্ধুত্ব মানে কি, বন্ধুত্ব মানে একে অপরকে বোঝা। তার মানে তারও প্রবলেম বোঝা, এবং নিজের প্রবলেম তার সঙ্গে শেয়ারও যেমন আমি করবো, তেমনি তার প্রবলেমটা আমি বুঝবো বা তাকে জিজ্ঞেস করবো যে সে তখন সেটা নেওয়ার জন্য প্রস্তুত কিনা। তো তখনই আমাদের সেই জিনিসটা ব্যালেন্সড ভাবে হয়, নয়তো সেই ব্যালেন্সটা থাকে না, তখন সেই বন্ধুত্বে চিড় খেতে পারে। শুধুমাত্র বিলিফ নিয়ে বা ভ্যালু নিয়ে বলছি না, নর্মাল লাইফ বা প্রবলেম নিয়ে না, আমাদের নর্মাল যে লাইফস্টাইল গুলো, সেগুলো তো আমাদের ভ্যারি করে। যেরকম ধরো তোমার, যে আমাকে গল্প করছিলে একটু আগে, যে তোমার একটা বিভিন্ন অভিজ্ঞতা আছে, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকজনের সঙ্গে বন্ধুত্ব করার, এবং তুমি কিছুদিন বাইরে থেকেছো, সেইখানে তুমি বিভিন্ন সমাজের বিভিন্ন রকম আর্থসামাজিক পজিশনের লোকজনের সঙ্গে মিশেছো, তাতে তোমার যে এক্সপোজারটা পেয়েছে, তাতে তোমার কাছে যেটা নর্মাল, তোমার কাছে হয়তো সকালবেলা দাঁত মাজাটা নর্মাল, তাদের কাছে হয়তো রাতে দাঁত মাজাটা নর্মাল। একটা খুব নর্মাল উদাহরণ দিলাম, কিন্তু এইরকম ধরো ছোটখাটো যে ডিফারেন্স গুলো, সেগুলো আমরা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারি, আরো বেশি আমরা সহনশীল হয়ে উঠি। যত আমরা ডিফারেন্ট কালচারের সাথে মিক্স করব, তত আমরা কিন্তু ওপেন মাইন্ডেড হব, এবং অন্যজনকে আরো অ্যাকসেপ্ট করাটা শিখবো।
ওই জন্যে মানে আমরা বেসিক্যালি এটা হয় কেন, যখন আমরা এমনি বন্ধুদের সঙ্গে কথা বলছি তখন আমরা তার পজিশনটাও তো বোঝবার চেষ্টা করছি। ফলে এই যে আরেকজনের সাথে অ্যাডজাস্ট করা, যত ডিফারেন্ট ডিফারেন্ট বন্ধু থাকবে তত তাদের সাথে আরো ডিফারেন্ট ভাবে তাদের তাদের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলো আরো ডিফারেন্ট হবে। ফলে ওই করতে করতে কিন্তু আমরা শিখি। ঠিকই তাই। আর বন্ধুত্বের ক্ষেত্রে আমরা নর্মালি ভাবি যে আমার সঙ্গে যাদের এই জিনিসগুলো ম্যাচ হবে তারাই আমার বন্ধু হবে। এই সংজ্ঞা থেকে বেরিয়ে এসে যদি আমরা বন্ধু মানে এরকম ভাবি যে যারা আমাদেরকে আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করতে পারবে, যারা হয়তো আমাদের কোনো কিছু নিয়ে হয়তো না কিছু করবে না বা আমাদেরকে কোনোভাবে একটা স্টিগমাটাইজড করবে না, যারা আমাদেরকে আমাদের পুরো ফ্লস গুলো আমাদের পজিটিভ গুলো পুরোটাই নিয়ে তারা অ্যাকসেপ্ট করতে পারবে, তাদেরকে যদি আমরা বন্ধু বলি, তাহলে আমাদের বন্ধুত্বের সঙ্গে বাউন্ডারি সেটিং এবং হেলদি ফ্রেন্ডশিপ সেটা আরো বেশি সহজভাবে আমাদের বোঝা সুবিধা হয়। এবং সেই জিনিসটা সবসময় সবচেয়ে সাকসেসফুল হয় যখন আমরা প্রথমেই করি। যখন কারোর সাথে বন্ধুত্ব হচ্ছে, সেটা রিলেশনশিপই হোক কি এমনি ফ্রেন্ডশিপ হোক, যদি আমরা বাউন্ডারি সেটিংটা, অনেকের কাছে হয়তো লাগতে পারে জিনিসটা সেলফিশ, ইট সাউন্ড সেলফিশ, হ্যাঁ, কিংবা মনে হচ্ছে যে আমি একটু গিলটি ফিল করছি যে আমি এরকম ভাবে বলবো তাকে যে আমার এটা পছন্দ আমার এটা পছন্দ নয়। কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততই ভালো। তাহলে কি একে অপরের প্রতি রেসপেক্টটা থাকে, দুজনে দুজনকে বুঝতে সুবিধা হয় এবং খুব সুন্দর একটা রিলেশনশিপ, খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ ফর্ম করে, যেখানে ট্রান্সপারেন্সিটা থাকে, যে দুজনে যে একটা ওপেন বুকের মতো, হ্যাঁ, যে দুজনে দুজনকে ঠিকভাবে বোঝার একটা স্কোপ অনেক ভালোভাবে হয়। ওই জন্য বাউন্ডারি সেটিং আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজনীয় লাইফে। আচ্ছা, এবার তুমি একটু বলো যে বন্ধুত্বের ক্ষেত্রে বাউন্ডারি সেটিংটা আমরা কিভাবে করতে পারি। কারণ বন্ধুত্বের ক্ষেত্রে যখন কেউ ধরো আমার ছোটবেলার বন্ধু, তার সঙ্গে আমার একটা বাউন্ডারি সেট করার দরকার আছে। কিন্তু আমার একটা মনে হয় যে ধরো আমার ছোটবেলাকার বন্ধু বা অনেকদিন ধরে আমাকে চেনে, তাকে আমি কি বা বলতে পারি, বা আমাদের একটা অভিমান হয় যে সে এরকম করলো সে বুঝলো না। আমরা আরো কথাবার্তা থেকে সরে আসি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বাউন্ডারিটা তাদের সঙ্গে সেট করবো? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছো। অ্যাকচুয়ালি আমি যখন মানে খুব পুরনো বন্ধুর সাথে বা কারোর সাথে বাউন্ডারি সেট করতে যাচ্ছি নতুন রকমের কোনো ব্যাপার নিয়ে, তো তখন তাকে বুঝিয়ে বলা এবং মানে হয়তো আমি সময় তাকে বেশি দিতে পারছি না বা কিছু, তাহলে আমি আমার একদম ট্রান্সপারেন্ট হয়ে আমার এখনকার সিচুয়েশনটা বুঝিয়ে বলবো, যে আমার এই সিচুয়েশন, তাহলে এই সিচুয়েশন আমার পক্ষে এর চেয়ে বেশি সময় দেওয়া সম্ভব নয়। আমি তোকে এতটা সময় দিতে পারবো, আমি আধ ঘন্টা তোর সাথে থাকতে পারবো, বা আমি ফোনে 11টার আগে কথা বলতে পারবো না। এই জিনিসগুলো বলে দেওয়া মানে আমি তাকেও রেসপেক্ট করছি, কিন্তু কারণ আমি যদি 11টার আগে তার সঙ্গে কথা বলি আমি তাকে তো সময় দিতে পারবো না, তার সঙ্গে আমি তার কথাগুলো মন দিয়ে শুনতে পারবো না। কিন্তু আমি যদি আমার সমস্ত কাজ সেরে 11টার মধ্যে ফ্রি হয়ে যাই, তখন আমি তাকে আমার সেই ফ্রি টাইমটা দিতে রাজি আছি। আমি আর কাউকে দিচ্ছি না, তাকে দিচ্ছি, তার মানে তাকে রেসপেক্ট করি বলেই দিচ্ছি। তো এইভাবে যদি তাকে বুঝিয়ে দেওয়া হয় তখন সে ঠিকই বুঝবে। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ইউ ল্যাঙ্গুয়েজের বদলে আই ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ করতে হয়। অর্থাৎ তুই এটা করছিস আমার ভাল লাগছে না, বা তুই এটা করছিস বলে আমার এরকম হচ্ছে, সেটা না করে আমি এটা করতে কমফোর্টেবল নই, আমি এইরকম করতে চাইছি, এইরকম আমি আমি করে যখন কথা বলছি, হ্যাঁ শুনতে সেলফিশ লাগে, হয়তো মনে হয় যে সে বেশি একটা নিজেকে কেউকেটা ভেবে ফেলেছে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে তাতে আমাদের তো প্রত্যেকের আলটিমেট গোল হচ্ছে ভালো থাকা। আমাদের সেই ওয়েলবিংটা, আমাদের মেন্টাল হেলথটা আমরা যদি বাউন্ডারি সেট করে এইভাবে আমরা যদি ভালো থাকতে পারি, তাহলে আমাদের সেটাই করা উচিত। হ্যাঁ। তো এক্ষেত্রে আরেকটা ডিস্টিংশন বাউন্ডারি সেটিং এর ক্ষেত্রে বলতেই হয়, সেটা হচ্ছে বাউন্ডারি আর রিকোয়েস্ট। এইটা আমার জানা ছিল না, সেটা আমিও অনেকটা ইন্টারনেটে সার্চ করে তারপর জানতে পেরেছি যে বাউন্ডারি আর রিকোয়েস্টের মধ্যে পার্থক্য আছে। আমি যখন বাউন্ডারি সেট করব বলছি, তার সবকটা কিন্তু বাউন্ডারি না, সেটা কিন্তু রিকোয়েস্ট। তার মধ্যে কিছু কিছু কিন্তু রিকোয়েস্ট থাকে। যদি ধরো আমার কুকুর ভালো লাগে না বা আমি অতটা পছন্দ করি না, এবার আমি যদি বলি যে আমি যতক্ষণ এই ঘরে থাকবো, কোনো তো তোমার কোনো কুকুর থাকলে তাকে এই ঘরে আনবে না, সেটা কিন্তু একটা বাউন্ডারি হলো না, সেটা কিন্তু রিকোয়েস্ট হলো। কারণ তুমি আনছো কি আনছো না সেইটা আমার কন্ট্রোলে নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি যে যখন তুমি আনবে তার আগে একটুখানি বলে দেবে, তখন আমি এই ঘর থেকে অন্য ঘরে যাব। সেইটুকু আমি বলতে পারি যে আমি যে ঘরে থাকবো সেই ঘরে কুকুরটা থাকবে না।
তাহলে আমি একটা বাউন্ডারি সেট করছি, কারণ এটা আমার কন্ট্রোলে। আর যখন আমি অন্য কাউকে বলছি যে অন্য কেউ যেন তার বিহেভিয়ার মডিফাই করুক আমার জন্য, সেটা হয়ে যাচ্ছে একটা রিকোয়েস্ট। আর রিকোয়েস্ট একজন মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু বাউন্ডারিটা যেহেতু আমি সেট করছি, তাই বাউন্ডারিটার পুরো দায়িত্ব কিন্তু আমার। ধরো বাড়িতে একটা বাচ্চা আছে, তার হয়তো পরীক্ষা চলছে, পরীক্ষা তো সামনে আছে, পরীক্ষা হয়তো কদিন পরেই আছে, তখন যদি বাড়িতে কোনো গেস্ট আসে, আমাদেরকে বলতে পারে যে তুমি হয়তো বেশিক্ষণ থাকলে প্রবলেম আছে, মানে বেশিক্ষণ থাকলে ওরা পড়তে পারবে না। এবার সেটা আমরা রিকোয়েস্ট করতে পারি, যেহেতু সে আসছে, তার সেটা আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে সে এসে তাও গল্প করে যাচ্ছে, জোরে গান চালাচ্ছে বা এরকম কিছু করছে, সেক্ষেত্রে আমরা আমাদের কন্ট্রোলে যেটা সেইটা করতে পারি। আমরা হয়তো তাকে অন্য কোনো বলতে পারি যে তুমি বাড়িতে এসো না, তোমার সঙ্গে আমি বাড়ির পাশে এই ক্যাফেটাই দেখা করবো, বা তোমার সঙ্গে হয়তো আমি সকালবেলা দেখা করবো, বা তোমার বাড়িতে যাব, এইরকম কিছু করতে পারি। আর আমাদের যেটা প্রবলেম হয় ইন্ডিয়ান কনটেক্সটে, ভদ্রতার খাতিরে অনেক কিছু বলতে পারি না। সেটা একটা খুব চেনা প্রবলেম, যে হয়তো আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অনেক রকম বাউন্ডারি আমাদের সেট করা দরকার, কিন্তু করতে পারি না এই ভদ্রতার খাতিরে। সেটা আমাদের মনে রাখতে হয় যে যে কোনো মুহূর্তে আমাদের করণীয়, আমাদের গণ্ডির মধ্যে, আমাদের আয়ত্তের মধ্যে অনেক কিছু আছে। সেটা যদি আমাদের টপ অফ দ্য মাইন্ড যেতে বলে, আমাদের মাথায় সঙ্গে সঙ্গে না আসে, আমরা সময় নিয়ে বসে লিখে ফেলতে পারি। লিখে নিয়ে আমরা বলতে পারি যে এইখানে আমরা এইভাবে না করতে পারি। তাতে আমাদের প্রথমে হয়তো 2-3 মিনিটের জন্য আমাদের সামনে জন্য মনে হতে পারে যে ও কিরকম রুড বিহেভ করলো, কিন্তু যদি আমরা সেটা না বলি, আলটিমেটলি বেশ কিছুক্ষণ পরে, বেশ কয়েকদিন, কয়েক বছর এটা হতে থাকলে, তখন হয় কি, আমার যে সামনের জন থাকে, তার তাকে নিয়ে আমার মনে মনে একটা রিসেন্টমেন্ট তৈরি হয়। তার সঙ্গে আমি হয়তো কথা বলতেই চাই না, বা আমার মধ্যে যে রুডনেসটা আছে তাটা সেটা সেটা প্যাসিভ ভাবে তার মধ্যে চলে আসে। সেটা হয়তো আমি সরাসরি বলতে চাই না বা রুড হতে চাই না, কিন্তু আমাদের ব্যবহারে রুডনেসটা কোথাও একটা চলে আসে, তাতে আলটিমেটলি সম্পর্কের আরো বড় ক্ষতি হয়। তার থেকে আমরা যদি বসে নিয়ে আলোচনাটা করে নিই, জাস্ট বাউন্ডারিটা সেট করে নিই, আমাদের কিন্তু আলটিমেটলি বেশি সুবিধা হয়। ঠিক বলেছো। তার মানে কি, মানে যে কোনো বাউন্ডারি যদি আমরা প্রথম ওপেনলি সবকিছু বলে দিই, ট্রান্সপারেন্সি মেনটেন করি, তাহলে কিন্তু অনেক ভালোভাবে যে কোনো রিলেশনশিপ চলে। সে ফ্রেন্ডশিপ হোক, কোনো এমনি কোনো রিলেশনশিপ হোক, যা কিছু। তার মানে আর্লিয়ার ইট ইজ বেটার ইট ইজ। তার মানে সেটা করলে আমাদের মধ্যে একটা ক্ল্যারিটি থাকে, হ্যাঁ, আমাদের পার্সোনাল গ্রোথ হয়, যেটা আগেও আমি মেনশন করছিলাম। কিন্তু দেরিতে যদি করি, তখন কিন্তু মনের মধ্যে অনেক রকমের রিজেন্টমেন্ট থাকে, হ্যাঁ, আমরা অনেক রকমের ব্লেম করতে থাকি, হ্যাঁ, অনেক নেগেটিভিটি চলে আসে। ওই জন্য যত তাড়াতাড়ি বাউন্ডারি সেট করা যায়, ততই ভালো ব্যাপারটা। আর এক্ষেত্রে অনেকে এটা বলতে পারে যে কারোর সাথে আমি যখন ইন্টারাক্ট করতে শুরু করছি, কোনো বন্ধু বা প্রেমিক বা যে হোক, তার সাথে ইন্টারাক্ট করতে করতে মানে অনেক সময় টাইম লেগে যায় একটা মানুষকে বুঝতে। সেক্ষেত্রে বাউন্ডারি সেট কি আগে করা উচিত? তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে হয়তো হতে পারে যে আমাদের একটু ওয়েট করতে হয়, যাতে কিংবা অনেক সময় আমাদের যে ফ্লেক্সিবল বাউন্ডারির যে ব্যাপারটা আছে, যে আমরা টাইম মতো আমাদের বাউন্ডারি বা রুলস গুলো চেঞ্জ করতে পারি। আর যেহেতু বাউন্ডারি, সেহেতু সেটা, যেটা তুমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললে, যে বাউন্ডারি ইজ অলওয়েজ ইন আওয়ার কন্ট্রোল। রিকোয়েস্ট হলে পরে সেটা নয়, কিন্তু বাউন্ডারি সেট করা মানে সেটা কন্ট্রোলে থাকছে। ফলে আমি আমার একটা পার্টিকুলার সিচুয়েশনে যখন আমি একটা বাউন্ডারি সেট করছি কারোর সাথে, প্রথমেই করছি, কিন্তু সেটা যখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আমার ফ্লেক্সিবল বাউন্ডারি থাকলে আমি পরে সেটাকে চেঞ্জ করে নেবো সিচুয়েশন ওয়াইজ, সেটাতে কোনো প্রবলেম থাকে না। রাদার আমাদের রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ সেটা খুব সুন্দরভাবে হেলথিভাবে গড়ে ওঠে। ওভারঅল বাউন্ডারিজ সব জায়গায় সব ক্ষেত্রেই আমাদের দরকার, এবং আমাদের যত ভালোভাবে যত তাড়াতাড়ি করব ততই ভালো, তত সুস্থ থাকবো। আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে এটা খুব ভালো, আমাদের ওয়েলবিং এর জন্য এটা খুব ভালো। ফলে বাউন্ডারি, we should all set boundaries because it's a very essential part in our lives and especially for our mental well-being. একদমই তাই। আজকের এপিসোডটা আমরা শেষ করব বাউন্ডারি সেটিং এর, বিশেষ করে রিলেশনশিপে বাউন্ডারি সেটিং এর একটা খুব প্রাইম উদাহরণ দিয়ে। পিঙ্ক বলে একটা মুভির একটা ডায়ালগ খুব একসময় ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে অমিতাভ বচ্চন বলেছিলেন, নো মিনস নো। একজন, সে যেই হোক না কেন, তার সামাজিক পরিচয় আর তার অর্থনৈতিক, তার স্ট্যাটাস বা তার বয়স যাই হোক না কেন, সে যখন না বলবে, তার মানে কিন্তু নয়, তার মানে কিন্তু নাই।
তাকে জোর করে হ্যাঁ বা বলা বা তাকে দিয়ে কোনোভাবে ফোর্স করা, তার বাউন্ডারিটা অতিক্রম করার যে কোনো অ্যাটেম্প্ট কিন্তু তাকে দিয়ে হ্যাঁ বলানো যে কোনো অ্যাটেম্প্টই কিন্তু তার বাউন্ডারি বিপক্ষে যাচ্ছে। একদম। তাই না যখন কেউ বলছে তার মানে কিন্তু একটাই মানে দাঁড়ায় না। আমাদের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা আজকের এপিসোডটা বিশেষ করে করতে গিয়ে খুব মজা করেছি। অনেক কিছু, অনেক রকমের টপিক, অনেক রকমের অ্যাঙ্গেল তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এর পরে কোন টপিক নিয়ে আলোচনা তোমরা শুনতে চাও সেটা অবশ্যই জানিও। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে ডেফিনেটলি আমাদেরকে জিজ্ঞেস করো। একদমই। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা লাইক, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদেরকে ফলো করতে ভুলো না ফেসবুকে। সব লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। থ্যাংক ইউ।